গতকালকে দেখছি যে কিভাবে আমরা গতকালকে হচ্ছে ভেক্টর এন্ড ম্যাট্রিক্স দ্যাট মিন্স অ্যারে নিয়ে কথা বলা স্টার্ট করছি এবং বলছি যে অ্যারের ক্ষেত্রে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে যেটা সেটাকে আমরা ভেক্টর বলি। ভেক্টরের মধ্যে রো ভেক্টরও হতে পারে, কলাম ভেক্টরও হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে যেটাকে আমরা ম্যাট্রিক্স বলতেছি, রো এবং কলাম নিয়ে তৈরি, এবং থ্রি ডাইমেনশনাল অ্যারে যেখানে হচ্ছে রো কলাম থাকবে কিন্তু একাধিক পেজ জুড়ে থাকবে আর কি। ওকে, এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। তো এই সবগুলাকেই বলা হয় কি অ্যারে। আর ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে সে একটা ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করে। ইনফ্যাক্ট তুমি যখন একটা স্কেলার নাম্বার লিখতেছো তখনও কিন্তু সেটাকে কি সে ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্স বলে ডাইমেনশনটা শো করতেছে। আচ্ছা, তারপরে আমরা দেখছি যে কিভাবে আমরা একটা ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্স লেখার সময় আমরা কিভাবে কোলন অপারেটর ইউজ করতে পারি। আমরা দেখছি যে যখন আমরা দুইটা এলিমেন্টের মাঝে স্পেস দেই অথবা কমা ইউজ করি তখন সেটা রো এলিমেন্ট রোতে হচ্ছিল লেখাটা হয়। আর যদি আমরা নেক্সট রোতে আসতে চাই সেক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করি, তখন সেটা নেক্সট রোতে চলে আসে। তারপর আমরা কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা অ্যাসাইনমেন্টের পরে যদি সেমিকোলন সাইনটা ইউজ করি সেই ক্ষেত্রে ওই ওই যে জিনিসটা লিখলাম সেটা এক্সিকিউট হয় না, সাপ্রেসড আকারে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কোন একটা ম্যাট্রিক্সের সাইজ কিভাবে দেখতে পারি, সাইজ ওই ম্যাট্রিক্সটা লিখে আমি যদি কমান্ড উইন্ডোতে দেই তখন আমি সেই ম্যাট্রিক্সটার সাইজ কত বাই কত ম্যাট্রিক্স সেটা দেখতে পারি। এছাড়াও হয়তো বা ম্যাডাম তোমাদের দেখাইছেন যে যখন কোনো কিছু আমরা স্কয়ার রুট বের করি, SQRT, ওকে, যখন আমরা সাপোজ আমি তোমার কোনো এক জায়গায় 2 এর স্কয়ার রুট সাপোজ লাগলো, তো ম্যাটল্যাবে তুমি স্কয়ার রুট কিভাবে বের করতে পারো, ওদের বিল্ট-ইন ফাংশন স্কয়ার রুটের জন্য সেটা হচ্ছে SQRT। ঠিক আছে, স্কয়ার রুট অফ 2 জানতে চাচ্ছি। এতক্ষণ ওকে, তো দেখাচ্ছে যে স্কয়ার রুট অফ 2 হচ্ছে 1.4142 রেকর্ড হচ্ছে। তো ওকে, এই যে আমি এখানে SQRT2 লিখলাম, ওকে, ম্যাটল্যাবে এটা বিল্ট-ইন ফাংশন ছিল, সে জানে স্কয়ার রুটটা কি, সে অনুযায়ী তুমি যে কোনো এলিমেন্টই দিয়ে দাও না কেন সে স্কয়ার রুট অফ সেই জিনিসটা একটা ভ্যালু তোমাকে শো করতেছে। তো ওই কোর্সটাতে এখানে দেখানো আছে যে হচ্ছে তুমি হচ্ছে এই যে যেটা হচ্ছে বিল্ট-ইন ফাংশন, তুমি নিজেও চাইলে কিন্তু এরকম ফাংশন ক্রিয়েট করতে পারো যেটা তুমি পরে এখানে কমান্ড উইন্ডোতে এক্সিকিউট করতে পারো। আচ্ছা, তারপর আরো দুইটা জিনিস হয়তোবা তোমাদেরকে ফার্স্ট ক্লাসে শেখানোর কথা, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম সিম্বল যখন আমরা সাইন কজ লিখি কিভাবে লিখতে পারি। ম্যাটল্যাবে যখন তুমি সাইন 5 লিখবা, ওকে, জাস্ট সাইন 5 লিখবা তখন একটা দেখো তখন ভ্যালু কি আসে, এবং যখন তুমি সাইন ডি 5 লিখবা তখন কি আসে যদি দেখি, দেখো দুটো ভ্যালু ডিফারেন্ট আসছে। হোয়াটস দ্য ডিফারেন্স? যখন তুমি ম্যাটল্যাবে সাইন সামথিং লিখবা তখন সেটাকে রেডিয়ান হিসেবে নিবে। আমরা যেরকম ক্যালকুলেটর রেডিয়ান মোড, ডিগ্রি মোড এরকম করে, এখানের ব্যাপারটা ওরকম। যখন সাইন 5 লিখবা তখন যে আউটপুটটা সে তখন ওই সাইন 5টাকে সে রেডিয়ান হিসেবে নিবে। আর যখন সাইন D5 লিখবা তখন সে এই 5টাকে 5 ডিগ্রি হিসেবে নেবে। ওকে, তখন আনসারটা ডিগ্রি রেসপেক্টে বের হবে সাইন 5 ডিগ্রি। ওকে, যখন ডিগ্রি লিখবো তখন আমরা সাইন ডি ইউজ করব, আর হচ্ছে যখন হচ্ছে রেডিয়ান মোডে তখন হচ্ছে সাইন। এই হচ্ছে আরেকটা জিনিস। তাহলে আমরা রেডিয়ান আর ডিগ্রি মোডে কখন ভ্যালু পাবো, সাইন ডি এই কমান্ডের বেসিসে। আচ্ছা, তারপর তোমাদের রো ভেক্টরের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে হচ্ছে যখন একটা রো একাধিক কলাম থাকতেছে তখন আমরা বলতেছি রো ভেক্টর, যখন একটা কলাম একাধিক রো থাকতেছে তখন আমরা বলতেছি কলাম ভেক্টর। এবং আমরা দেখছি কিভাবে কোলন অপারেটর ব্যবহার করে আমরা একটা রো ভেক্টর লিখতে পারি। এবং আরো দেখছি যে যখন রো ভেক্টরের মধ্যে সে সাপোজ একটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত একটা কিছু লিখতে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমাকে কত ইনক্রিমেন্টে আমি লোয়ার থেকে আপার ভ্যালুতে যাব এই কথাটা বলা না থাকে, বা কত ডিক্রিমেন্টে আপার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুতে যাব এই কথাটা বলা না থাকে, সেক্ষেত্রে বাই ডিফল্ট সে +1 অথবা -1 করে আসবে। আচ্ছা আচ্ছা, -1 করে আসবে কিনা আসলে দেখি তো একটু, আমরা 7 থেকে 1 করলে ওরা কি আনসার দেয়। দেয় না আনসার 1, তো এমটি ডাবল রো ভেক্টর। আচ্ছা,
ওকে, দেখো আমরা যখন কোলন অপারেটর ইউজ করে কোনো একটা ভেক্টর লিখতে চাচ্ছি, সে আমি যখন কত ইনক্রিমেন্টে করবে কথাটা বলে উল্লেখ করে না দিচ্ছি, তখন সে হচ্ছে বাই ডিফল্ট এক ইনক্রিমেন্ট করে করে লোয়ার থেকে আপার ভ্যালুতে যাচ্ছে। এবং হচ্ছে কখনোই তোমার এই লোয়ার ভ্যালু থেকে যখন স্টার্ট হবে জিনিসটা, কখনো আপার ভ্যালু ক্রস করে ভ্যালুটা আসবে না। আমরা লাস্ট ক্লাসে দেখছি যে সে সাপোজ যদি আমি এখানে একের জায়গায় আমি যদি বলতাম 1 থেকে সে 7 পর্যন্ত যাবে 2 ইনক্রিমেন্টে, 1 থেকে 7 পর্যন্ত যাবে সে 2 ইনক্রিমেন্টে, তো এরপরে আর কিন্তু সে 7 এর পরের ভ্যালুতে সে যাবে না। আমি যদি এখন এই জিনিসটাতেই বলি 1 থেকে 3 ইনক্রিমেন্টে যাবে আনসারটা, আচ্ছা আবার আমি যদি বলি 4 ইনক্রিমেন্টে 1 থেকে সে 7 এ যাবে, তখন কি হচ্ছে 1 থেকে 5 শো করতেছে। এরপরে আর কেন শো করতেছে না? আমি তো বলছি 1 থেকে 7 পর্যন্ত যাইতে, কিন্তু দেখো 5 এর সাথে যখন সে 4 যোগ করতেছে হয়ে যাচ্ছে 9, মোর দেন 7, ওকে ম্যাক্সিমাম ভ্যালু থেকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে শুধুমাত্র 1 থেকে 7 পর্যন্ত ভ্যালুগুলাই দেখাবে 1 থেকে আরম্ভ হয়ে 4 ইনক্রিমেন্টে। তো এভাবে আমরা কোলন অপারেটর ইউজ করে হতে পারে হচ্ছে কত ইনক্রিমেন্টে আমরা লোয়ার থেকে আপার ভ্যালুতে যেতে পারি সেটা দেখতে পারি, অথবা আমরা কোনো কত ইনক্রিমেন্টে যাবে কথাটা যদি উল্লেখ করে না দেই, তাহলে সে বাই ডিফল্ট 1 ইনক্রিমেন্টে লোয়ার থেকে আপার ভ্যালুতে যাবে। এবং দেখো কোলন অপারেটর ইউজ করে আমরা কিন্তু সবসময় কি রো ভেক্টর পাচ্ছি, কলাম ভেক্টর পাচ্ছি না। আচ্ছা, আর যদি আমরা তোমার ডিক্রিমেন্ট করতে চাই, সে সাপোজ আমি 10 থেকে 1 এ যেতে চাই, সেক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে আমি কত ডিক্রিমেন্টে হচ্ছে আপার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুতে যেতে চাচ্ছি। আচ্ছা, তো এভাবে কোলন অপারেটর ব্যবহার করে আমরা খুব সহজে হচ্ছে একটা রো ভেক্টর লিখতে পারি। অনেক সময় যে আমরা যখন কোনো ম্যাট্রিক্স থেকে কোনো ইন্ডেক্সিং করি, ওকে কোনো এলিমেন্টকে কল করতেছিলাম, তখনও কিন্তু আমরা দেখছি যে আমরা কিভাবে কোলন অপারেটর জাস্ট হচ্ছে কোলন লিখে দিয়েই কিভাবে আমি রোটাকে বা কলামটাকে কল করতে পারতেছি, সেটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। তো তাহলে কোলন অপারেটরের ক্ষেত্রে কি বললাম, মনে রাখতে হবে কোলন অপারেটর ইউজ করে আমরা সবসময় রো ভেক্টর পাবো, নট কলাম ভেক্টর। আচ্ছা, তারপরে আমরা দেখছি যে কোনো একটা ম্যাট্রিক্সের আমরা কিভাবে কোনো একটা এলিমেন্টকে কল করতে পারি। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের তুমি সে সাপোজ 2 নাম্বার রো, মানে একটা 2/3 ম্যাট্রিক্স, তুমি সেই ম্যাট্রিক্সের সেকেন্ড রো এবং সেকেন্ড কলামের যে এলিমেন্টটা সেই এলিমেন্টটাকে দেখতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি ইন্ডেক্সিং করে সেটাকে কল করে দেখতে পারো। অথবা যদি আমরা চাই যে কোনো একটা ম্যাট্রিক্সের আমরা অর্ডার বাড়াতে চাই, কোনো একটা 2/3 ম্যাট্রিক্স আমি সেটাকে 3/4 ম্যাট্রিক্স করতে চাচ্ছি, তো আমি তার 3 নাম্বার রো, 2 নাম্বার কলাম বা কোন একটা বা একাধিক এলিমেন্টের আমি হচ্ছে কিছু অ্যাসাইন করে দিলাম ভ্যালুসে। এটা আমরা লাস্ট ক্লাসে যেরকম দেখছি, এ হচ্ছে এখানে আমি হচ্ছে ওয়ার্ক স্পেসটা ক্লিয়ার করি নাই, তো এখানে এ যে ম্যাট্রিক্সটা অ্যাসাইন করা ছিল লাস্ট ক্লাসে, সেই এ ম্যাট্রিক্সটা এখানে আছে। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যে এই 3, এটা আমি যদি এটা সাইজ দেখি কত ম্যাট্রিক্স, কত বাই কত ম্যাট্রিক্স, দেখো এটা হচ্ছে 3/4 ম্যাট্রিক্স। আমি এখন এই ম্যাট্রিক্সের কি করা যায়, এই ম্যাট্রিক্স আমি এটার 4,4 4 নাম্বার রো 4 নাম্বার কলাম, ঠিক আছে, আমার 4 করে যাচ্ছে। বাট আমি যদি এটা ইকুয়াল টু 1 অ্যাসাইন করি, সেই ক্ষেত্রে 3/4 ম্যাট্রিক্সটা দেখো, এখন যদি আমি এই ম্যাট্রিক্সটার সাইজ দেখি, এই ম্যাট্রিক্সটা দেখো হয়ে গেছে 4/4 ম্যাট্রিক্স। 3/4 ম্যাট্রিক্সটা হয়ে গেছে কি 4/4 ম্যাট্রিক্স। আমি যখন কোনো একটা এলিমেন্টে কিছু একটা অ্যাসাইন করে দিচ্ছি, তখন সে সেই এলিমেন্টের ভ্যালুটা বসায় দিচ্ছে এবং বাকি এলিমেন্টের কথা আমি কিছু বলি নাই, তাই এটা বাই ডিফল্ট 0 করে সে একটা রো বাড়ায় নিল। তো অর্ডার চেঞ্জ করে ফেলতে পারলাম, এট দ্য সেম টাইম আমরা হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে কি এলিমেন্টটাকেও চেঞ্জ করে ফেলতে পারছি। একটা সিম্পল এলিমেন্টও ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের এলিমেন্টও আমরা চেঞ্জ করতে পারি এভাবে, অথবা চাইলে মাল্টিপল এলিমেন্টও চেঞ্জ করতে পারি, ওকে একসাথে কল করে। যে লাস্ট ক্লাসে যেরকম দেখাইছি যে এখন আমি মনে করো এই বাকি এই 3টা এলিমেন্ট, ওকে যে 3টা এলিমেন্ট 0, সেই 3টা এলিমেন্টে আমি একসাথে অন্য কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এ এটা তো আমার কি লাস্টের রো, আমি এটাকে চাইলে কি এন্ড রো লিখতে পারি, এন্ড দিলে ওরা বুঝবে যেটা আমি লাস্টের রোটা মিন করছি। আমি মনে করে বলবো যে লাস্টের রো এ 2 এবং 3, ওকে 2 এবং 3 হচ্ছে আমি একটা ভ্যালু বসাবো, আর হচ্ছে বাকি
2 এবং 3 মনে করো কি করা যায়, 1 1 2 3 এই তিনটাতে ভ্যালু বসাবো। ওকে, আমি 1 থেকে 3 দিলাম। ওকে, তাহলে সে 1 2 3 করে হচ্ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড কলামটা নিয়ে নিবে। এখন আমার আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে লাস্ট রো এবং হচ্ছে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম এখানে আমি কিছু অ্যাসাইন করব। ওকে, আচ্ছা মনে করো আমি চাচ্ছি অ্যাসাইন করতে, এই ভ্যালুটাকে আমি অ্যাসাইন করতে চাচ্ছি 10, এই ভ্যালুটাকে আমি অ্যাসাইন করতে চাচ্ছি 20, এই ভ্যালুটাকে অ্যাসাইন করতে চাচ্ছি 30। দেখি করা যায় কিনা। দেখো চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এইভাবে অ্যাসাইনের সময় অবশ্যই খেয়াল রাখবা যে আছে দোনো পাশের সাইজ যাতে সেম থাকে। তুমি এখানে কল করতেছো কিন্তু তিনটা এলিমেন্টকে, তুমি তিনটা এলিমেন্টকে চেঞ্জ করার জন্য কল করছো। ওকে, লাস্ট রো এর ফার্স্ট সেকেন্ড থার্ড কলামের এই তিনটা এলিমেন্টকে রোকে চেঞ্জ করার জন্য কল করছো। তোমার ডান পাশের ভেক্টরটাও যাতে হচ্ছে ওই তিনটা এলিমেন্টেরই হয়। ওকে, সাইজ যাতে সেম থাকে। যদি মনে করো আমি এই জিনিসটাকেই আমি 30 না লিখে আমি হচ্ছে এভাবে দিলাম, দেখি কি বলে। দেখো বলছে যে unable to perform assignment because the size of the left side is 1/3 and the size of the right side is 1/2। এর মানে হচ্ছে তুমি যখন এই তিনটাকে কল করছিলা তখন এটা কি ছিল, 1/3 ম্যাট্রিক্স ছিল বা ভেক্টর ছিল। কিন্তু তুমি যখন 10/20 লিখলা সেটা কি হচ্ছে 1/2, দুইটা কলাম। ওকে, তাহলে লেফটের সাথে রাইটের সাইনটা ম্যাচ করে নাই। তো এই ক্ষেত্রে যখন তুমি কোনো কিছুর এরকম ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্টকে চেঞ্জ করে নতুন ভ্যালু বসাবা, তোমার লেফট এবং রাইটের সাইজ হচ্ছে সেম হতে হবে, নয়তো তুমি এভাবে অ্যাসাইন করতে পারবে না ভ্যালু। ফার্স্ট ক্লাসে দেখছি যে কিভাবে আমরা দুইটা ম্যাট্রিক্সকে হচ্ছে কম্বাইন করতে পারি। দুইটা ডিফারেন্ট অর্ডারের হয়তো বা ম্যাট্রিক্স আছে, তো এখন আমি সেটাকে হচ্ছে কম্বাইন করব, স্ট্যাক করব। ওকে, কম্বাইন করে লাস্ট ক্লাসে যেরকম দেখাচ্ছিলাম যে এ আর বি দুইটা ম্যাট্রিক্স অ্যাসাইন করা ছিল, সেটাকে আমরা সি ম্যাট্রিক্সের মধ্যে স্ট্যাক করছি, আরেকটা নতুন ম্যাট্রিক্স তৈরি করছি। এক্ষেত্রে শর্তটা কি ছিল, যখন তুমি দুইটা ম্যাট্রিক্সকে পাশাপাশি যোগ করবা। যদি আমি এটা একটু লিখে দেখাই, সে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, ওকে, বি আর একটা ম্যাট্রিক্স, তুমি সি আর একটা নতুন ম্যাট্রিক্স কল করতেছো যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটাকে পাশাপাশি রেখে তৈরি করতেছো। ঠিক আছে, তো যখন তুমি একটা জিনিসকে পাশাপাশি রেখে একটা নতুন সি ম্যাট্রিক্স তৈরি করবে, অবশ্যই সি ম্যাট্রিক্সের চেহারাটা এরকম কিছু হবে, প্রথম রো, সেকেন্ড রো, থার্ড রো। ওকে, আচ্ছা, তো এখন মনে করো এটা হচ্ছে সি ম্যাট্রিক্সের চেহারা। এখন এ আর বি এর অর্ডারটা এরকম হয়েছে যে তুমি এ আর বি ম্যাট্রিক্সকে যখন পাশাপাশি রেখে নতুন সি ম্যাট্রিক্সটা তৈরি করতেছো, তার চেহারাটা দেখতে হয়ে গেছে যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা মনে করো 3/2 ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। ওকে, কি হলো ব্যাপারটা, তাহলে আমি যদি এ ম্যাট্রিক্সকে ব্লু কালার দ্বারা অ্যাসাইন করি 3/2, আমি এখন সি ম্যাট্রিক্স তৈরি করার জন্য এখানে লিখলাম 1 2 3, তিনটা রো, একটা দুইটা কলাম। ঠিক আছে, এখন বি ম্যাট্রিক্সটা লিখবো, সে সাপোজ এটা আমি রেড কালার দ্বারা অ্যাসাইন করতেছি, একটা দুইটা রো এবং হচ্ছে একটা দুইটা কলাম। তাহলে দেখো কখনো কি ম্যাট্রিক্সের চেহারা এরকম হয়? একটা ম্যাট্রিক্সে কি প্রত্যেকটা রো প্রত্যেকটা কলামের মধ্যে এলিমেন্ট থাকে। তোমার এই ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াইছে, এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা দাঁড়াইছে যে এই এই জায়গাতে কোনো এলিমেন্ট নাই। ওকে, তোমার বি পোর্শনে থার্ড রোতে কোনো এলিমেন্ট নাই, গ্যাপ। তো এই কারণে যখন তুমি একাধিক ম্যাট্রিক্স একসাথে কম্বাইন করবা, মেক শিওর যদি দুইটা ম্যাট্রিক্স এরকম পাশাপাশি তুমি রোতে কম্বাইন করতেছো, সেক্ষেত্রে তোমার রো অবশ্যই সেম হতে হবে। কলাম সেম হোক আর না হোক সেটা ম্যাটার করবে না, বাট হচ্ছে কি রো তোমার অবশ্যই তখন সেম হতে হবে। একটা 3 রো এর ম্যাট্রিক্সের সাথে একটা 2 রো এর ম্যাট্রিক্সকে তুমি কখনো পাশাপাশি স্ট্যাক করতে পারবা না। সিমিলারলি এখন যদি আমি এ বি এই কথাটা এভাবে না লিখে আমি যদি এখন ম্যাট্রিক্সটাকে লিখতাম, ম্যাট্রিক্সটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স। ওকে, আমি এখন ভার্টিক্যালি হচ্ছে স্ট্যাক করতেছি,
সেক্ষেত্রে যদি আমি একইভাবে আবার ছবিটা আঁকি, কি দাঁড়াচ্ছে, এখন এ ম্যাট্রিক্সটা যদি আঁকি, একটা, দুইটা, তিনটা রো, একটা কলাম, দুইটা কলাম। বি ম্যাট্রিক্সটা যদি আঁকি, একটা, দুইটা রো, একটা কলাম, দুইটা কলাম। ওকে, তাহলে দেখো যখন আমি ভার্টিক্যালি স্ট্যাক করতে গেলাম, দুইজনের কিন্তু কলাম সেম আছে, রো যতগুলোই থাকুক রো ম্যাটার করতেছে না, বাট আমার সেম পরিমাণ কলাম থাকলে আমি ইজিলি স্ট্যাক করতে পারতেছি। তো তাহলে যখন ভার্টিক্যালি তুমি ক্যাটেনেশন করবা, ভার্ট ক্যাট বলে তোমাদের হচ্ছে ম্যাডাম হয়তো বা আরো আগের ক্লাসে হচ্ছে এটা বলছেন, তো হচ্ছে যখন তোমার এই ভার্ট ক্যাট, দ্যাট মিনস ভার্টিক্যাল ক্যাটেনেশন, মানে ভার্টিক্যালি তুমি যখন স্ট্যাক করতেছো তখন তোমার কলাম দুইটার ম্যাট্রিক্সের কলামের সংখ্যাটা সেম হতে হবে। ওকে, আর যখন তুমি সে এ বি বি এ এরকম ভাবে স্ট্যাক করতেছো, তখন কিন্তু তোমাকে দোনোটা ম্যাট্রিক্সেরই হচ্ছে রো নাম্বার কলাম নাম্বার সেম হতে হবে, নয়তো তুমি এভাবে একাধিক ম্যাট্রিক্স একসাথে কম্বাইন করা স্ট্যাক করা করতে পারবা না। তো এই হচ্ছে তোমার কম্বাইনিং এন্ড ট্রান্সফর্মিং অফ ম্যাট্রিক্স, যে যখন তুমি হচ্ছে একাধিক ম্যাট্রিক্স রো অনুযায়ী রো বরাবর হচ্ছে স্ট্যাক করবা, সেই ক্ষেত্রে তোমাকে রো দুইটা ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সেম হতে হবে। যখন তুমি কলাম বরাবর হচ্ছে স্ট্যাক করবা, সেক্ষেত্রে তোমার কলামের সংখ্যা সমান হতে হবে। আর যদি এরকম মনে করে একাধিক এইভাবে কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে আসলে আর কোনো অপশন নেই, সেক্ষেত্রে দ্য অনলি অপশন ইজ একাধিক ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হতে হবে। এর মানে এ যদি একটা 3/2 ম্যাট্রিক্স হয়, বিও একটা 3/2 ম্যাট্রিক্স হতে হবে, নয়তো তুমি এভাবে কম্বাইন করতে পারবা না একাধিক ম্যাট্রিক্সকে। আচ্ছা, তারপরে লাস্ট ক্লাসে আমরা দেখছি যে কিভাবে আমরা অ্যারে এডিশন করতেছি। অ্যারে এডিশন আর ম্যাট্রিক্স এডিশন এক, এলিমেন্ট ওয়াইজ এডিশনটা হয়। ওকে, এলিমেন্ট ওয়াইজ এডিশন হয় মানে হচ্ছে যদি আমি a ইকুয়াল টু বলি 1 2 3 4, b ইকুয়াল টু যদি বলি 2 1 9 3, এই ক্ষেত্রে আমি যখন a প্লাস বি করব, সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা পজিশনের এর এলিমেন্টের সাথে ওই পজিশনের বি এর এলিমেন্ট যোগ হবে, মানে হচ্ছে a 1 1 এর 1 প্লাস বি 1 1 এর হচ্ছে 2, একইভাবে 2 প্লাস 1 3 প্লাস 9 4 প্লাস 3, এভাবে হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যোগটা হবে। আর যদি এখন a প্লাস বি এর জায়গায় হয়ে যেত a মাইনাস বি, তখন কি হতো 1 মাইনাস 2 2 মাইনাস 1 3 মাইনাস 9 4 মাইনাস 3। কিছু বলবো কেউ? বিয়োগ হয়ে যেত ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো তাহলে দেখো অ্যারে এডিশন, অ্যারে সাবট্রাকশন মানে হচ্ছে যোগ বিয়োগটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সেম একই রকম, মানে এলিমেন্ট ওয়াইজ হচ্ছে। ওকে, এলিমেন্ট ওয়াইজ যোগ হচ্ছে, এলিমেন্ট ওয়াইজ বিয়োগ হচ্ছে, এটা আমরা লাস্ট ক্লাসে ম্যাট্রিক্সও করে দেখছি। আচ্ছা, তারপরে পার্থক্য যেটাতে আসে সেটা হচ্ছে অ্যারে মাল্টিপ্লিকেশন এন্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। অ্যারে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমার যেটা হয়, তখন আমরা সিম্বলটা ইউজ করি একটা ডট, তারপরে একটা স্টেরিক সাইন। ওকে, অ্যারে মাল্টিপ্লিকেশনে অ্যারে মাল্টিপ্লিকেশনের ডট তারপর একটা স্টেরিক সাইন ইউজ করি। আচ্ছা, এবং অ্যারে মাল্টিপ্লিকেশনটাও হয় এলিমেন্ট ওয়াইজ। এখানে যেটা যোগ বিয়োগ হচ্ছে, তখন এখানে হয়ে যেত সেটা কি, একের সাথে 2 গুণ হয়ে যেত, 2 এর সাথে হচ্ছে 1 গুণ, এলিমেন্ট ওয়াইজ গুণফলটা হতো। কিন্তু আমরা যখন ম্যাট্রিক্স গুণ করি, তখন তো এরকম এলিমেন্ট ওয়াইজ কখনো গুণ হয় না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সিম্বলটা হচ্ছে শুধুমাত্র স্টেরিক সাইন। ওকে, ম্যাটল্যাবে যখন আমরা ম্যাটল্যাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করে, আমরা কিন্তু শুধুমাত্র স্টেরিক সাইন দিব তখন। আর যখন অ্যারে মাল্টিপ্লিকেশন হবে, তখন সেটা হবে ডট স্টেরিক সাইন। এর মানে হচ্ছে অ্যারের মাল্টিপ্লিকেশনটা হয় হচ্ছে এলিমেন্ট ওয়াইজ, আর ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা আমরা দেখছিলাম কি অনেকটা এরকম টাইপের একটা দেয়া হয়, যে রো এর প্রথম এলিমেন্টের সাথে কলামের প্রথম এলিমেন্ট গুণ হয়, প্লাস রো এর সেকেন্ড এলিমেন্টের সাথে কলামের সেকেন্ড এলিমেন্ট গুণ হয়, প্লাস এভাবে চলতে থাকে যতগুলো আছে। তো এই ফরম্যাটে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা হয়। এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বলা হয়েছিল যে যখন দুইটা ম্যাট্রিক্সের আমরা মাল্টিপ্লিকেশন করব, সেই ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের, ওকে, প্রথম ম্যাট্রিক্স কি a ইনটু b যদি লেখা হয়, তাহলে a ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার প্রথম ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটা দ্বিতীয় ম্যাট্রিক্স। এখন যদি আমি সেম বলি যে b ইনটু a ইনটু b আর b ইনটু a কিন্তু সেম কথা না।
ওকে, যখন বি ইন্টু এ লিখবো তখন আমার প্রথম ম্যাট্রিক্সটা হয়ে যাবে বি ম্যাট্রিক্স, পরের ম্যাট্রিক্সটা হবে আমার এ ম্যাট্রিক্স। আচ্ছা, তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে শর্তটা ছিল প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বা যতগুলো কলাম আছে সেই কলামটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সমান হতে হবে। এর মানে প্রথম ম্যাট্রিক্সে যদি কলাম 3টা থাকে, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো 3টা থাকতে হবে, নয়তো আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো না। এবং নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সের অর্ডার বা সাইজটা হবে প্রথম ম্যাট্রিক্সের রো বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এভাবে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এবং অ্যারে মাল্টিপ্লিকেশন দেখছি। আচ্ছা, তারপরে যদি আসি এখন অ্যারে ডিভিশনের কথা। অ্যারে ডিভিশনে মনে করো আমরা যদি এ ম্যাট্রিক্সটা এই, বি ম্যাট্রিক্সটা দেয়া হচ্ছে কত, বিটা হচ্ছে, এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3/4 ম্যাট্রিক্স, সরি 4/4 ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা কি 3/4 ম্যাট্রিক্স। আমাদের যখন আমরা অ্যারে ডিভিশন করতে যাব, অ্যারে ডিভিশনের ক্ষেত্রেও তোমাকে ম্যাট্রিক্স দুইটার অর্ডার সেম হতে হবে। ওকে, অ্যারের ক্ষেত্রে দেখো, অ্যারের ক্ষেত্রে কিন্তু আসলে সে সবগুলোতেই তোমার অর্ডার সেম হওয়া লাগে। অ্যারে মাল্টিপ্লিকেশন, অ্যারে এডিশন, অ্যারে সাবট্রাকশন, অ্যারে তোমার ডিভিশন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার দুইটা ম্যাট্রিক্সে মানে যে কয়েকটা ম্যাট্রিক্সে করতেছি আমরা ম্যাট্রিক্সগুলোর অর্ডার সেম হতে হবে। কারণ এই অ্যারে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবগুলোই এলিমেন্ট ওয়াইজ হচ্ছে, মানে যেই যেই পজিশনের একটা পজিশনে একটা ম্যাট্রিক্সের যে এলিমেন্ট তার সাথে ওই পজিশনে আর একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট যোগ বিয়োগ গুণ বা ভাগ হচ্ছে, এলিমেন্ট ওয়াইজ অপারেশনটা হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের ম্যাট্রিক্সের অর্ডারগুলো সেম হতে হবে। যেমন মনে করো আমি যদি বলি যে বি ম্যাট্রিক্সটাকে আমরা একটা 4/4 ম্যাট্রিক্স বানাই নেই প্রথমে। বি এর মনে করো বি এর হচ্ছে 4 নম্বর না, আমরা হচ্ছে এন্ড রো এবং তোমার 1 থেকে 4 নাম্বার কলাম। ওকে, এইটা আমি যখন এই সেমিকোলন সাইনটা দিছি এর মানে সে 1 থেকে আরম্ভ করে 4 পর্যন্ত কলাম ধরে নেবে বাই ডিফল্ট। এটা ইকুয়াল টু আমি ভ্যালু বসাতে চাচ্ছি 1। দেখি তো এইভাবে লিখলে হয় কিনা। ওকে, চলে আসছে, দেখো 4 নাম্বার। আচ্ছা, আমি ভুল লিখলাম না, এটা এন্ড হওয়ার কথা না, এটা n প্লাস 1 হওয়ার কথা, মানে 3 এর সাথে। তো এখানে রো কয়টা, 3টা, ঠিক আছে। তো এই রো এর সাথে আমি আরেকটা এক যোগ করে 4 নাম্বার রোর মধ্যে এক বসাতে চাচ্ছি। দেখো এখন আমার 4 নাম্বার রো এর মধ্যে 1 হয়ে গেছে। তো আমার এখন এ আর বি দোনোটাই হচ্ছে কি একটা 4/4 ম্যাট্রিক্স। এখন আমি মনে করো একটা নতুন ম্যাট্রিক্স সি তৈরি করব, যেখানে আমি এ আর বি কে ভাগ করে সি ম্যাট্রিক্সটা পাবো। অ্যারে ডিভিশন করতেছি। অ্যারে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যেরকম আমাদের সাইনটা ছিল ডট ইনটু স্টেরিক সাইন, ডিভিশনের ক্ষেত্রে আমাদের সাইনটা হবে ডট ইনটু স্ল্যাশ, মানে ইনটু না, ডট স্ল্যাশ, তারপরে হচ্ছে তোমার বি ম্যাট্রিক্স, মানে যে ম্যাট্রিক্সটাকে যে ম্যাট্রিক্স দিয়ে ভাগ করতে চাচ্ছ। তাহলে সিম্বলটা কি, অ্যারে ডিভিশনের ডট স্ল্যাশ। তাহলে করে দেখি নতুন যে ম্যাট্রিক্স সি সেই ম্যাট্রিক্সটা কি হলো। দেখো আমি যদি এই পজিশনেরটা বলি, কি এই পজিশনের এর ভ্যালুটা কত ছিল 1 এবং এই পজিশনের বি এর ভ্যালুটা 6, তাহলে 1 ডিভাইডেড বাই 6 করে দেখো 0.1667। ওকে, আচ্ছা, তো এরকম করে প্রত্যেকটা পজিশনের হচ্ছে এর ভ্যালু হচ্ছে সেই পজিশনের বি এর ভ্যালু দ্বারা ভাগ হয়েছে, মানে এলিমেন্ট ওয়াইজ কাজটা হয়েছে। যেমন মনে করো যদি এইটার কথা বলি, এ হচ্ছে এই পজিশনের লাস্ট রো লাস্ট কলামের এই এর ভ্যালু হচ্ছে 1, লাস্ট রো লাস্ট কলামের বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 হয়ে আমার আনসারটা 1 ই আসছে। তো এভাবে হচ্ছে অ্যারে ডিভিশনটা হবে, এলিমেন্ট ওয়াইজ হবে, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে এবং সিম্বলটা হচ্ছে ডট স্ল্যাশ। আচ্ছা, এখন যদি আমি এভাবে করতে চাই যে আমি ডি বললে একটা ভেরিয়েবল মনে করো ক্রিয়েট করলাম, আমি ডট দিলাম এবং এখন স্ল্যাশটা হচ্ছে উল্টা স্ল্যাশ। ওকে, এটা বলতে কি বোঝায়, এটার রিডিংটা হচ্ছে এ ওভার বি এবং এইটার রিডিংটা হচ্ছে এ আন্ডার বি, মানে হচ্ছে ডট স্ল্যাশ যেটা ম্যাট্রিক্সকে তুমি বি ম্যাট্রিক্স দিয়ে ভাগ করতেছো এ ওভার বি। ওকে, আচ্ছা, মানে এ উপরে বি নিচে, আর এ ডট ব্যাকস্ল্যাশ বি। ওকে, এটাতে কি হচ্ছে তোমার এ আন্ডার বি, এর মানে বি ম্যাট্রিক্সের নিচে হচ্ছে এ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা বি ম্যাট্রিক্সকে ভাগ করতেছি এ ম্যাট্রিক্স দিয়ে। তো দেখি কি আসে আনসার। দেখো
এখন ব্যাপারটা কি হয়েছে, যদি আমি প্রথমটা দেখি যে এখন আমার 6 ডিভাইডেড বাই হয়ে গেছে 1, তাহলে 6 ডিভাইডেড বাই 1 করলে কত আসে 6। একইভাবে আরেকটা যদি বলি যে সে সাপোজ 7, এই পজিশনে 7 ডিভাইডেড বাই হচ্ছে 2, 7 ডিভাইডেড বাই 2 ভ্যালু কত 3.5, সো দেখো ভ্যালু আসছে 3.5। ঠিক আছে, তো এভাবে আমরা আচ্ছা এখানে ইনফিনিটি চলে আসছে কি কারণে, এখানে ইনফিনিটি চলে আসছে কারণ 9 ডিভাইডেড বাই হয়েছে কত 0 দিয়ে ভাগ হয়েছে, তো কোনো কিছু কি 0 দিয়ে ভাগ করলে আমরা কেটে ইনফিনিটি হয়ে যায়, তো এই কারণে ইনফ আসছে। তো এই হচ্ছে তোমার অ্যারে ডিভিশন, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হওয়া লাগবে, এলিমেন্ট ওয়াইজ ডিভিশনটা হচ্ছে, এবং সাইনটা হচ্ছে ডট স্ল্যাশ অথবা ডট ব্যাক স্ল্যাশও ইউজ করতে পারো। ব্যাক স্ল্যাশের ক্ষেত্রে কি হচ্ছে তোমার, এটাকে আমরা পড়তেছি এ ওভার বি এবং এটাকে আমরা পড়ি এভাবে এ আন্ডার বি। ঠিক আছে, যেরকম আমরা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডারের সময় পড়ি যে ইনটু সাইনটাকে আমরা বলি 3/4 ম্যাট্রিক্স, ওরকম ব্যাপারটা রিডিংটা এভাবে করে। আচ্ছা, এ গেল অ্যারে ডিভিশন। এখন আমরা যদি কোনো একটা স্কেলার কোয়ান্টিটি হচ্ছে এই ম্যাট্রিক্সে যোগ করতে চাই, ওকে, মনে করো এই ম্যাট্রিক্সটা, এটার সাথে আমি চাচ্ছি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টে আমি 3 যোগ করব, আমি a+3 করলাম। a+3 করলে আসলে কি হলো, a+3 করলে আমার 1+3 করে 4 করলো। আচ্ছা, তাহলে আমাদের অ্যারে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা কথা ছিল যে তোমার যখন আমাদের ম্যাট্রিক্স গুলো যোগ হবে তখন হচ্ছে ম্যাট্রিক্স গুলোর অর্ডার সেম হতে হবে, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো এ হচ্ছে একটা 4/4 ম্যাট্রিক্স আর 3 হচ্ছে একটা 1/1 ম্যাট্রিক্স। তাহলে কিভাবে আমরা যোগ করলাম, যে আমাদের যে শর্তটা সেটা কিন্তু ফুলফিল হলো না। আমরা যে বলছিলাম অ্যারে সাব ডিভিশন মানে অ্যারে, আমি মনে করো ডিভিশনের জায়গায় এখন বিয়োগ করে দেখি a-3, সেটা সুন্দরভাবে একটা ভ্যালু দিছে এরর না দিয়ে। তো যদি এটা স্কেলার কোয়ান্টিটি হয়, স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে তোমার এই রুলসটা নাই, এটা শুধুমাত্র যদি দুইটা ম্যাট্রিক্স তোমার হচ্ছে যোগ হয়, বিয়োগ হয়, গুণ হয়, ভাগ হয় অ্যারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের অর্ডার সেম হতে হবে যেহেতু এলিমেন্ট ওয়াইজ অপারেশনটা হয়। আর যদি স্কেলার কোয়ান্টিটি হয়, স্কেলার কোয়ান্টিটি আগে থাক পরে থাক, ডাইমেনশন সেম হোক বা না হোক, স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে তোমার এই জিনিসটা তোমার সে প্রত্যেকটা এলিমেন্টের সাথে ছিল ওই ওই স্কেলার কোয়ান্টিটিটা যোগ বিয়োগ বা গুণ ভাগ করতেছে, এই ক্ষেত্রে আমার অর্ডার সেম হয় প্রয়োজন নাই। যদি এখন এর এক্সপোনেনশিয়েশন করতে চাই, ওকে, মানে হচ্ছে পাওয়ার রেজ করবো আর কি, এর এক্সপোনেনশিয়েশন করতে চাই, তো আমি একটা ম্যাট্রিক্স সে সাপোজ লিখলাম, তোমার একটা ম্যাট্রিক্স দেখো, আমি এখানে যখন x ইকুয়াল টু সামথিং লিখছি, আমার এই জায়গাটাতে হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল লিখছি, আমি দুইটা রো লিখতে চাচ্ছি, তাহলে কি সেমিকোলন সাইনটা ইউজ করা লাগতো। আচ্ছা লিখলাম, এখন দেখো আমি x ইকুয়াল টু যে জিনিসটা লিখলাম সেটা কিন্তু আমার ওয়ার্ক প্লেসে সেভ হয়ে গেছে, বাট সেটা আমার এখানে কমান্ড উইন্ডোতে এক্সিকিউট করে নাই। কেন করে নাই, কারণ আমি হচ্ছে সেমিকোলন সাইনটা লাস্টে দিয়ে দিছি, এই কারণে সেটা এক্সিকিউট হয়ে দেখাই নাই। যেরকম আমি এগুলো যখন লিখতেছিলাম আমি কোনো কমান্ড সাইন মানে কোনো সেমিকোলন সাইন দেই নাই, তাই সে আবার হচ্ছে এক্সিকিউট করে দেখাই দিচ্ছিল a+3 করলে কি আসে, কিন্তু এখানে আমি যখন সেমিকোলন সাইন দিয়ে দিছি সে আর এক্সিকিউট করে কিছু দেখাই নাই, বাট সে x ইকুয়াল টু এই ভেক্টরটাকে সে বা এই ম্যাট্রিক্সটাকে সে সেভ করে নিছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি মনে করো n বলে আরেকটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করি, মানে আরেকটা ভেক্টর অ্যাসাইন ম্যাট্রিক্স অ্যাসাইন করি। আচ্ছা তাহলে দেখো কি হচ্ছে, আমি x একটা ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স এবং n আর একটা ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে আমি প্রথমে x এবং n এ অ্যাসাইন করে নিলাম ভ্যালু। এখন আমি করব হচ্ছে কি অ্যারে এক্সপোনেনশিয়েশন x, এবং যখন তুমি টু দি পাওয়ার করো অ্যারের ক্ষেত্রে টু দি পাওয়ারটা হয় একই রকম, ডট তারপর হচ্ছে পাওয়ারের যে সাইনটা তারপরে n। ঠিক আছে, ডট পাওয়ার সাইন। তাহলে দেখো অ্যারের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যারের মাল্টিপ্লিকেশনের ডট স্টেরিক সাইন, ডিভিশনের ক্ষেত্রে ডট স্ল্যাশ অথবা ব্যাক স্ল্যাশ, আর হচ্ছে ডট পাওয়ার সাইনটা। আচ্ছা এখন এটা করে দেখি সে কি দেয়। দেখো এখানে বেসিক্যালি যে কাজটা হচ্ছে, আমি যদি একটু এক্সটাকে দেখাই আবার এনটা কি দেখাই,
আচ্ছা, আমার আনসারটা হচ্ছে এটা। ওকে, আমি কি করছি, x টু দি পাওয়ার n করছি। এখানে যে জিনিসটা হয়েছে যে তোমার x এর এই পজিশনের যে ভ্যালুটা, সেই ভ্যালু টু দি পাওয়ার হয়েছে n, 1 টু দি পাওয়ার 6 ভ্যালু আসছে 1, তারপরে 2 টু দি পাওয়ার 0.5, ওকে, মানে রুট ওভার হচ্ছে 2 টু দি পাওয়ার 0.5 কি রুট ওভার 2 which is equal to 1.4142, তারপর 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/3 which is equal to 0.3333, তারপরে 4 টু দি পাওয়ার 2 এর মানে হচ্ছে 16। তাহলে অ্যারে এক্সপোনেনসিয়েশনের ক্ষেত্রে যে কাজটা করতেছে সে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে ওই পজিশনের যে পাওয়ারটা আছে সেই পাওয়ার টু দা পাওয়ারে হচ্ছে কনভার্ট করতেছে, এটা হচ্ছে অ্যারে এক্সপোনেনসিয়েশন। আচ্ছা, এখন যদি আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইভাবে করতে চাই, অ্যারে এক্সপোনেনসিয়েশনের জায়গায় যদি আমি ম্যাট্রিক্স এক্সপোনেনসিয়েশন করতে চাই, সেক্ষেত্রে কি হবে একটু যদি দেখি। এবং এটা সিম্বলটা হবে হচ্ছে x টু দি পাওয়ার, নট ডট, ডটটা শুধুমাত্র অ্যারের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি। আমরা মনে করো x টু দি পাওয়ার 3 লিখলাম, দেখি কি হয়। ভ্যালু আসছে এবং দেখো ভ্যালুটা কি আসছে 3780, মানে 54 রোতে, প্রথম রোতে, পরের রোতে হচ্ছে 81118। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে আসলে তোমরা যদি নিজেরা পরে প্র্যাকটিস করে দেখবা, এখানে যে x টু দি পাওয়ার 3 লেখা, এটা আসলে লেখা হচ্ছে একটা x ম্যাট্রিক্সের সাথে আরেকটা x ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তারপরে আবার যে ভ্যালুটা পাবা সেটার সাথে আরেকটা x ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এখানে x কিউব বলতে বোঝাচ্ছে তিনটা x, এদের মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে। প্রথম দুইটাতে মনে করো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলে, আমি যদি এখন দেখি যে আসলে আমি যেটা বললাম সেটা আর x কিউবের ভ্যালুটা সেম আসে কিনা, আমি প্রথমে x এর সাথে x এর হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলাম, একটা ভ্যালু আসছে। এখন আমি এই ভ্যালুটাকে, ওকে, এই ভ্যালুটাকে আবার হচ্ছে এক্স এর সাথে মাল্টিপ্লাই করে দেখি। যেহেতু আমি স্ট্যাটিক সাইন ইউজ করতেছি, ইয়াটা হবে, মাল্টিপ্লিকেশনটা হবে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। দেখো তোমার এই যে এক্স কিউব 3 বলে যে আনসারটা পাইছো আর 3টা এক্স যে গুণ করছো একই আনসার পাইছো যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছো। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যেরকম হচ্ছে তুমি অ্যারে মাল্টিপ্লিকেশনে এলিমেন্ট ওয়াইজ যেই পাওয়ার দিছো সেই পজিশনে সেই ম্যাট্রিক্সের ভ্যালুটাকে সে হচ্ছে টু দি পাওয়ার তত করে নিছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন তুমি সামথিং মানে কোন একটা ম্যাট্রিক্স টু দি পাওয়ার 3 4 এরকম পাওয়ার করতেছো, তখন আসলে এই কথাটা বলতে সে বুঝাচ্ছে কি তুমি ততগুলা ওই ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আনসারটা বের করতেছো। তবে তোমরা এখানে কোনো এরর পাও নাই, বিকজ আমি যে এক্স ম্যাট্রিক্সটা নিলাম সেই এক্স ম্যাট্রিক্সটা কিন্তু একটা 2/2 ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কি একটা স্কয়ার ম্যাট্রিক্স ছিল, এই কারণে কোনো প্রবলেম ফেস হয় নাই। ওকে, যদি এখন এই এক্স ম্যাট্রিক্সটা 3/2 একটা ম্যাট্রিক্স হতো, তখন কিন্তু তুমি এক্স টু দি পাওয়ার 3 দিয়ে ভ্যালুটা পেতা না। ওকে, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সরি ম্যাট্রিক্স এক্সপোনেনসিয়েশনের ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে যে তোমাকে অবশ্যই ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। আমি মনে করো এখন এক্স ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করে এক্স ম্যাট্রিক্সের হচ্ছে 3 নাম্বার রো এবং সব কলামে আমি হচ্ছে ভ্যালু অ্যাসাইন করলাম মনে করো 3। দেখো এখন ম্যাট্রিক্সটা কিন্তু হয়ে গেছে এখন একটা 3/2 ম্যাট্রিক্স। এখন আমি দেখি যে এই ম্যাট্রিক্সের মধ্যে আমি এক্স টু দি পাওয়ার 3 করলে সে ভ্যালু দেয় কিনা। দেখো সে ভ্যালু দিচ্ছে না। ওকে, কেন দিচ্ছে না? দেখো এখানে বলে দিছে যে ইনকারেক্ট ডাইমেনশন ফর রেইজিং এ ম্যাট্রিক্স টু এ পাওয়ার, চেক দ্যাট দ্য ম্যাট্রিক্স ইজ স্কয়ার এন্ড দ্য পাওয়ার ইজ এ স্কেলার, টু পারফর্ম এলিমেন্ট ওয়াইজ ম্যাট্রিক্স পাওয়ার ইউজ সামথিং সামথিং। এটা হচ্ছে যে তোমার এলিমেন্ট ওয়াইজ, যে দেখো এলিমেন্ট ওয়াইজ ম্যাট্রিক্স পাওয়ার যেটা সেটাই আসলে কিন্তু অ্যারে এক্সপোনেনসিয়েশন। ওকে, ও কিন্তু আমাকে সিম্বল দেখাচ্ছে যে ডট টু দি পাওয়ার করার কথা। তো আমি যদি এইটা এই ম্যাট্রিক্সটাই আমি এইভাবে না লিখে আমি যদি হচ্ছে অ্যারে মাল্টিপ্লিকেশন করতাম, মানে সরি অ্যারে এক্সপোনেনসিয়েশন করতাম, তখন সে কি করতো প্রত্যেকটা এলিমেন্টে টু দি পাওয়ার 3 করতো, 1 টু দি পাওয়ার 3 1 2 টু দি পাওয়ার 3 8 এভাবে। তাহলে দেখো অ্যারের ক্ষেত্রে অ্যারের এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এক্সপোনেনসিয়েশন সবকিছুই এলিমেন্ট ওয়াইজ হচ্ছে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের এডিশন, সাবট্রাকশন এইটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ হচ্ছে। বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার শর্ত আছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে,
নতুন ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম অর্ডারের হবে। আচ্ছা, আর হচ্ছে ম্যাট্রিক্সের ডিভিশনের ক্ষেত্রে ডিভিশন তো দেখাই নেই, এটা অ্যারে ডিভিশন দেখালাম। আচ্ছা, আর অ্যারে এক্সপোনেনসিয়েশনের ক্ষেত্রে আমার এলিমেন্ট ওয়াইজ সে কিন্তু প্রত্যেকটা পাওয়ার তুমি হচ্ছে যত টু দি পাওয়ার লিখতেছো সেটা সে প্রত্যেকটা এলিমেন্টকে তত পাওয়ারে হচ্ছে রেজ করতেছে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার টু দি পাওয়ার সামথিং যখন লিখতেছো সেটা কিন্তু সে তোমার এই কথাটার মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে 3 বার লেখা এবং 3 বার ওই ম্যাট্রিক্স মানে যত পাওয়ার লিখতেছো ততবার লেখা এবং ততবার তার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা। এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই যে ম্যাট্রিক্স এক্সপোনেনসিয়েশনের ক্ষেত্রে তুমি যেই ম্যাট্রিক্সটাকে হচ্ছে এক্সপোনেন্ট করতেছো অবশ্যই ওই ম্যাট্রিক্সটাকে একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। কারণ টু দি পাওয়ার করা মানে কি, আসলে তুমি 3 বার এক্স কে গুণ করতেছো, তাহলে তুমি যখন এগুলা 3 বার এক্স কে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছো তাহলে ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশনটা চলে আসতেছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হওয়ার কথা। তো এই কন্ডিশনটা চলে আসতেছে, এই কারণে শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্স হলে তোমরা কোনো মানে এরর পাবা না, ম্যাট্রিক্স এক্সপোনেনসিয়েশন করে যেতে পারবা, যেটা হচ্ছে অ্যাজ এন এক্সাম্পল দেখালাম একটু আগে। তো ম্যাট্রিক্স এক্সপোনেনসিয়েশনের সময় অবশ্যই ম্যাট্রিক্সটাকে হতে হবে তোমার স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, আবার এই হচ্ছে ওভারঅল অ্যারে এডিশন, অ্যারে সাবট্রাকশন, ম্যাট্রিক্স এডিশন, ম্যাট্রিক্স সাবট্রাকশন, যেটুকু কোনো পার্থক্য নয়, একই কথা। অর্ডার দুইটা ম্যাট্রিক্সের সেম হইতে হবে, এটা দোনো কেসের জন্য, অ্যারে বলো ম্যাট্রিক্স বলো। আচ্ছা, তারপর যখন অ্যারে মাল্টিপ্লিকেশন আসছে তখন সিম্বলটা হবে ডট স্ট্যাটিক এবং সেটা এলিমেন্ট ওয়াইজ হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সিম্বলটা হবে স্ট্যাটিক এবং সেটা কিন্তু এলিমেন্ট ওয়াইজ হবে না, ম্যাট্রিক্সের ওই কন্ডিশনটা ফুলফিল করে হবে। এবং অ্যারে ডিভিশন এবং অ্যারে এক্সপোনেনসিয়েশন দোনোটাই হবে হচ্ছে তোমার কি বলে এলিমেন্ট ওয়াইজ, কিন্তু ম্যাট্রিক্সের এক্সপোনেনসিয়েশনের জন্য অবশ্যই ম্যাট্রিক্সকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, ফাইন। তারপরে আসি হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা বলতেছিলাম যে হচ্ছে আমরা দেখছিলাম যে প্রিসিডেন্স বলে একটা কথা দেখছিলাম, যে যখন তোমার একটা কোন একটা অ্যাসাইনমেন্টে একাধিক অপারেটর থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ কোলন প্যারেনথেসিস এরকম, তখন কোনটার কাজ সবার আগে হবে সেটা আমরা পাবো এই প্রিসিডেন্স থেকে। ওকে, প্যারেনথেসিস বা ব্র্যাকেটের কাজ সবার আগে হয় এবং সবচেয়ে লোয়ার প্রায়োরিটিতে থাকে হচ্ছে কোলন অপারেটর। তো এই অনুযায়ী প্রিসিডেন্সের এক্সাম্পল লাস্ট ক্লাসে দেখাইছি। আবার আরেকটা জিনিস আমরা নতুন আরেকটা জিনিসের সাথে পরিচিত হয়েছি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। মানে হচ্ছে যখন তুমি একটা স্টেটমেন্ট বা কমান্ড দিচ্ছ তখন যদি যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলো যদি সেম প্রিসিডেন্সে হয়, ওকে, সেম ইম্পর্টেন্স বা সেম প্রায়োরিটির, তখন কোনটা আগে কাজ করবে। যেমন যোগ বিয়োগ দুটোটারই কিন্তু সেম প্রিসিডেন্স, সেক্ষেত্রে আমার যোগ আগে কাজ করবে না বিয়োগ আগে কাজ করবে। একইভাবে গুণ এবং ভাগ হচ্ছে একই প্রিসিডেন্সের, তাদের ক্ষেত্রে যখন একটা মনে করো কোনো একটা স্টেটমেন্টে তারা এই দুটো অপারেটর আছে, সেক্ষেত্রে আগে আমার গুণ হবে না ভাগ হবে। সেক্ষেত্রে ম্যাট্রিক্স হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি মেনটেন করে হচ্ছে এক্সিকিউট করে। এর মানে হচ্ছে ম্যাট্রিক্স সবসময় লেফট থেকে রাইটে কাজ করে, আগে লেফটের কাজটা হবে, লেফটের কাজটা হওয়ার পরে রাইটের কাজটা হবে। ঠিক আছে, এর এই এক্সাম্পলটাও লাস্ট ক্লাসে আমরা দেখছি। আচ্ছা, তারপরে আচ্ছা আমরা অভেদক ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স চিনি, যে হচ্ছে I2 I3 এই ম্যাট্রিক্স। I2 I3 তে কি হয়, I2 ম্যাট্রিক্স একটা 2x2 ম্যাট্রিক্স থাকে যেখানে ডায়াগোনাল বরাবর শুধুমাত্র 1 থাকে আর বাকি সবগুলো এলিমেন্টই 0 হয়। I3 মানে হচ্ছে একটা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স যেখানে এলিমেন্ট বরাবর সবগুলো ভ্যালু 1 হয়, বাকি এলিমেন্ট গুলো সব 0 হয়। তো আমি যদি ম্যাট্রিক্সের মধ্যে ওকে আমি যদি ম্যাট্রিক্সের একটা হচ্ছে মনে করো একটা ম্যাট্রিক্স লিখতে চাই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু 1, ওকে, আমি একটা ম্যাট্রিক্স লিখতে চাই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু 1, সেক্ষেত্রে আমি যদি ওয়ান্স মনে করো আমি হচ্ছে ওয়ান্স 3 লিখলাম, তখন সে একটা 3x3 ম্যাট্রিক্স তৈরি করবে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হবে 1। ওকে, তারপর মনে করো যে নট নেসেসারি যে তোমাকে হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্সই তৈরি করতে হবে, সে তুমি মনে করো একটা 3x4 ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছ যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু 1, সেক্ষেত্রে তুমি ওয়ান্স
রো এর ভ্যালু কলামের ভ্যালু দিয়ে দিলে তুমি তত বাই তত ম্যাট্রিক্স পেয়ে যাবা, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হবে 1 গেল। তারপর মনে করো তুমি চাচ্ছ যে কোন একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হবে 0। ওকে, সেটা কিভাবে করা যায়? সেটার জন্য আমরা কমান্ড ইউজ করব জিরোস। ওকে, মনে করো 2,3 একটা ম্যাট্রিক্স। দেখো এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট 0। তাহলে আমরা ওয়ান্স সামথিং লিখে হচ্ছে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হবে 1। আর 0 সামথিং লিখে আমরা কোন একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি যেখানে প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হবে 0। ওকে, যেরকম স্কয়ার রুট, ওয়ানস, জিরোস, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো এগুলো লিখে তুমি যখন লিখতেছো, ম্যাট্রিক্স জানে, মানে সরি ম্যাটল্যাব জানে যে তুমি কি চাচ্ছ, সে তখন সেটা এক্সিকিউশন দেখাই দিচ্ছে। আচ্ছা, তারপর মনে করো তুমি ওয়ান্স জিরোস লিখলাম, তুমি মনে করো একটা অভেদক ম্যাট্রিক্স তৈরি করতে চাও। ওকে, একটা হচ্ছে 4/4 ম্যাট্রিক্স মনে করো তৈরি করবা। ওকে, একটা 4/4 ম্যাট্রিক্স তৈরি করবা, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ডায়াগোনালের ভ্যালু হবে 1। ওকে, আমরা অভেদক ম্যাট্রিক্সে কি করি, যে ডায়াগোনাল বরাবর সব 1 থাকে, বাকি সব এলিমেন্ট 0 থাকবে। তখন কমান্ডটা হবে আই, জিরোস আই। এই তিনটা কমান্ড ইউজ করে কিভাবে হচ্ছে একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি, যে ম্যাট্রিক্সের সবগুলো ভ্যালু 1 হবে যখন ওয়ান্স ইউজ করব। একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু জিরোস হবে যখন আমরা জিরোস কমান্ডটা ইউজ করব। এবং আই কমান্ডটা ইউজ করলে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর সবগুলো এলিমেন্টের ভ্যালু পাবো 1। এখন আমি যদি চাই যে না, এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টটাকে 1 না হয়ে আমরা চাই যে এই এলিমেন্টটা হোক হচ্ছে তোমার মানে অন্য কোনো ভ্যালু আমি অ্যাসাইন করতে চাচ্ছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি করা যায়? আমি মনে করো এ একটা ম্যাট্রিক্স তৈরি করি, যেই ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে 259 মনে করো। ওকে, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম। ওকে, এই এর আমি এখন যদি ডায়াগ মানে হচ্ছে ডায়াগোনাল। ওকে, আমি চাচ্ছি এই ম্যাট্রিক্সের 259 এই তিনটা ভ্যালু ডায়াগোনাল বরাবর থাকবে, বাকি এলিমেন্ট গুলো 0 হবে। ঠিক আছে, তখন আমার কমনটা হবে ডায়াগ, মানে ডায়াগোনাল এ ম্যাট্রিক্স। তখন দেখো এই যে দেখো বাকি এলিমেন্ট গুলো সবগুলো ভ্যালু 0 হয়েছে এবং ডায়াগোনাল বরাবর 2, 5 এবং 9 ভ্যালু হয়েছে। তো এইভাবে আমরা ওয়ান্স, জিরোস, আই, ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স এই কমান্ডগুলো ব্যবহার করে তোমার বিভিন্ন রকমের ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল। তোমাদের আমি 3টা পিডিএফ দিব, সেই 3টা পিডিএফ এর প্রত্যেকটা এক্সাম্পল নিজে করে করে বুঝবা যে আসলে কি হইলো, কিভাবে কাজ করলো। ঠিক আছে, এভাবে করে হচ্ছে তোমরা এটার প্র্যাকটিস কমপ্লিট করবা। আমি এডিশনালি যে আর 2টা জিনিস আমি দেখাই দেব। একটা হচ্ছে এক নম্বরে দেখানোর মতো কিছু নাই, 2 নম্বরে দেখো তোমরা সিএসসি 201 এ খুব সামনে শীঘ্রই হচ্ছে 4 ধরনের হচ্ছে লিনিয়ার সিস্টেমের সলিউশন বের করা শিখবা। তোমাদের তো এখন হচ্ছে ট্রাপিজয়েডালটা হচ্ছে রুল শেখানো হয়েছে, তারপর সিমসন রুল ইউজ করে কিভাবে ওই সেম ম্যাথে আমরা এরিয়া বের করতে পারি সেই জিনিসটা শেখাবো। তারপরে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে 4টা মেথড আমরা শিখবো, তার মধ্যে একটা মেথড হয়তোবা তোমরা জানো, ক্রেমার্স রুল। তারপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে গাউস এলিমিনেশন, আই থিঙ্ক গাউস এলিমিনেশন এবং গাউস জর্ডার এলিমিনেশন মেথড, এই দুটো মেথড তোমরা আগেও মনে হয় করে আসছো। তারপরে এবং লাস্ট একটা শিখবো হচ্ছে ক্রাউডস মেথড। ওকে, তো ওইখানে দেখবা যে প্রশ্নের প্যাটার্নটা এরকম থাকবে যে তোমাকে সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে এবং সেটা ডিফারেন্ট মেথডে সলভ করতে বলা হবে। তো আমরা ম্যাটল্যাবে কোনো একটা সেট অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করতে পারি, ওকে, সেটা দেখব। এখানে দেখো একটা লিনিয়ার ইকুয়েশন মানে সেট অফ লিনিয়ার ইকুয়েশন, 3টা লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে এবং এই 3টা ইকুয়েশনের ভেরিয়েবল হচ্ছে কি এক্স, ওয়াই এবং জেড। আচ্ছা, তো এখন আমাদের এই লিনিয়ার সেট অফ ইকুয়েশনকে সলভ করতে হবে ইউজিং ম্যাটল্যাব। আচ্ছা, কিভাবে করা যায়? আমরা কিন্তু দেখাইছিলাম যে হচ্ছে আমরা যে প্যারাবোলার যখন আমরা সলিউশন করতেছিলাম আমরা কি করি, প্রথমে সবগুলা ক্যালকুলেশন করে সামেশন অফ বের করে নিয়ে আমরা যে ম্যাটল্যাব প্যারাবোলার যে সূত্রটা ছিল, যে ম্যাট্রিক্সের একটা ফর্মুলা ছিল, সেই ম্যাট্রিক্সের ফর্মুলার মধ্যে বসায় দিয়েছিলাম।
দেওয়ার পরে বলছিলাম যে সেটা তোমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে সলভ করে A0, A1 এবং A2 এর ভ্যালু বের করতে পারবা। আচ্ছা, এবং ওই ম্যাট্রিক্সটা আসলে কি ছিল, তিনটা ইকুয়েশনকে তিনটা ম্যাট্রিক্স ফরম্যাটে লেখা, আর কিছু না। যেখানে আমি যদি এই তিনটা ইকুয়েশনকে একটা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে চাই, আসলে ম্যাট্রিক্স ফর্মটা দেখতে এরকম হবে যে প্রথম ম্যাট্রিক্সটা হবে কোফিশিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল ম্যাট্রিক্স, পরের ম্যাট্রিক্সটা হবে ভেরিয়েবলের ম্যাট্রিক্স, এবং থার্ড ইকুয়াল টু যে রাইট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্স সেটা হচ্ছে কনস্ট্যান্টের ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো তাহলে দেখো এখানে কি করছে, আমার প্রথম ভেরিয়েবলটাকে আমি এক্স ধরে নিলাম, দ্বিতীয় ভেরিয়েবলটাকে ওয়াই, তৃতীয় ভেরিয়েবলটাকে জেড। তাহলে আমি প্রথম আমার যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আসলে কি, প্রথম ভেরিয়েবলের কোফিশিয়েন্ট গুলা 3, 5, 4 মিলে প্রথম কলামটা তৈরি হয়েছে, দ্বিতীয় কলামটা তৈরি হয়েছে সেকেন্ড ভেরিয়েবলের কোফিশিয়েন্ট 6, 4, -4, 5 নিয়ে, এবং থার্ড ভেরিয়েবলের কোফিশিয়েন্টটা তৈরি হয়েছে 8, -7, 9 এটা নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, একটু ওয়েট করুন। আচ্ছা, তারপরে এবং রাইট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার কনস্ট্যান্ট নিয়ে হচ্ছে এই কনস্ট্যান্টের ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে। তুমি যে লেখাটা লিখলা সেটা কি মানে এই ম্যাট্রিক্সটা যে লিখছো ঠিক হয়েছে কিনা সেটা যদি তুমি দেখতে চাও, আমরা যদি এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করি, যে জিনিসটা হবে, প্রথম এলিমেন্টের সাথে কি আমি এই এলিমেন্টটা গুণ করলাম 3x প্লাস 6y প্লাস 8z ইকুয়াল টু 101.5। দেখো এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি। একইভাবে যদি সেকেন্ড রো এর সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি কি হবে, 5x প্লাস -4y, -4 ইন্টু y হয়ে -4y প্লাস -7z। ওকে, মানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি 5x - 4y - 7z ইকুয়াল টু -56.5। তো দেখো আসলে এই লিনিয়ার সেট অফ ইকুয়েশন এইভাবে লেখা যে কথা, সেটাকে ম্যাট্রিক্স আকারে লিখলে এরকম একটা ফরম্যাট হয়। প্রথম ম্যাট্রিক্সটা হয় ভেরিয়েবলের কোফিশিয়েন্টের ম্যাট্রিক্স, পরের ম্যাট্রিক্সটা হয় ভেরিয়েবলের ম্যাট্রিক্স ইকুয়াল টু লাস্ট ম্যাট্রিক্সটা হয় হচ্ছে তোমার কনস্ট্যান্টের ম্যাট্রিক্স। তো এভাবে কোনো আমরা সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি। আচ্ছা, তো দেখো ওরা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে কোফিশিয়েন্টের ম্যাট্রিক্সটাকে পি, তারপর ভেরিয়েবলের ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল এক্স এবং কনস্ট্যান্টের ম্যাট্রিক্সটাকে ইউ চিন্তা করছে। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এই লিনিয়ার ইকুয়েশনটাকে সলভ, সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করা। সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা বলতে আসলে বোঝায় তোমাকে এক্স ওয়াই জেড, মানে হচ্ছে যেই ভেরিয়েবল দেয়া থাকে এই ভেরিয়েবলটা এক্স ওয়াই জেড হতে হবে, নট নেসেসারিলি হতে পারে যে তোমার ভেরিয়েবলটা x1, x2, x3 এভাবে লেখা। তো হচ্ছে তোমার সলভ দা লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে তোমাকে সেই লিনিয়ার ইকুয়েশন গুলোতে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল গুলোর ভ্যালু বের করতে বলা। তো আমাদেরও টার্গেট আসলে হচ্ছে এই এক্স ম্যাট্রিক্সটাকে বের করা। আমি যদি এই ম্যাট্রিক্সটা বের করতে পারি তাহলে কিন্তু আমি আসলে এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে কি লিখতে পারি, যেহেতু আমি এই জিনিসগুলো অ্যাজিউম করে নিছি, সুতরাং আমি এই ম্যাট্রিক্সটাকে কিন্তু লিখতে পারি কি পি এক্স ইকুয়াল টু ইউ, এই কথাটা লিখতে পারি। তাহলে আমি এক্স ম্যাট্রিক্স ইকুয়াল টু যদি ইউ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই পি ম্যাট্রিক্স করি, ওকে, ইউ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই যদি পি ম্যাট্রিক্স করি তাহলে কিন্তু আমি এক্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব। আচ্ছা, তো এখন ইউ বাই পি, যেটা পি কে আমি যদি মানে তোমার লবে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, এক্স ম্যাট্রিক্স ইকুয়াল টু ইউ ম্যাট্রিক্স ইনটু ইনভার্স অফ পি ম্যাট্রিক্স। ওকে, এর মানে আমি এই লাইনটাকে কি এভাবে লিখতে পারি কিনা, ইউ বাই পি, পিটাকে ইউ বাই পি, পি কি নিচে হচ্ছে পি টু দি পাওয়ার 1 আছে, তাহলে আমি উপরে নিয়ে আসলে কি হবে পি টু দি পাওয়ার -1। তো তাহলে আমরা দেখতেছি যে এই লিনিয়ার ইকুয়েশনটাকে সলভ করার জন্য, লিনিয়ার সেট অফ ইকুয়েশনকে সলভ করার জন্য আমি যদি ইউ ম্যাট্রিক্সের সাথে ইনভার্স অফ পি ম্যাট্রিক্স, দ্যাট মিন্স আমি যদি কনস্ট্যান্টের ম্যাট্রিক্সের সাথে তোমার কোফিশিয়েন্টের ইনভার্সের ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে দেই, দেন আই উইল গেট দ্য ম্যাট্রিক্স অফ দ্য ভেরিয়েবল, then I will get the value of the variable x, y and z। আচ্ছা, সেটা কিভাবে লিখবা, তুমি কোশ্চেন দিয়ে দেয়া আছে, তখন তুমি এরপরে হচ্ছে পি ম্যাট্রিক্সটাকে লিখবা, এই যে এই ম্যাট্রিক্সটাকে যেভাবে তো আমরা লিখি ম্যাটল্যাবের মধ্যে ম্যাট্রিক্স লিখি সেভাবে লিখবা। লেখার পরে তুমি ইউ ম্যাট্রিক্সটাকেও হচ্ছে ম্যাটল্যাবে লিখবা। লেখার পরে তুমি যদি এই কমান্ডটা দাও, ওকে, ইন মানে হচ্ছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ওকে, সে মনে করো আমি যদি
এখানে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে নিয়ে আসি। আচ্ছা, এই ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সের কি অবস্থা? সি ম্যাট্রিক্স, ওকে। আচ্ছা, সি ম্যাট্রিক্সের আমি যদি ইন সি করি, দেখি কি হয়। দেখো, ইন সি মানে হচ্ছে আইএনভি মানে হচ্ছে সে ইনভার্স, ওকে। কমান্ডটা যেরকম ওয়ানস জিরোস, ডায়াগোনালের জন্য ডায়াগ, তারপরে হচ্ছে আমরা আর একটা কি আই ইউজ করলাম আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য। ওরকম ভাবে ইনভো একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, যেটাতে হচ্ছে ইন মানে হচ্ছে ইনভার্স ফাংশন। তো ইন কোন একটা ম্যাট্রিক্স দিয়ে দিলে তোমার ইনভার্স অফ সেই ম্যাট্রিক্সটা হয়ে যাবে। তো তাহলে তুমি ফাইনালি ভেরিয়েবল ম্যাট্রিক্সটা বের করার জন্য তুমি যদি হচ্ছে ইউ ম্যাট্রিক্স ইনটু হচ্ছে ইন ম্যাট্রিক্স করো, সেক্ষেত্রে তোমার শুরুতে কিন্তু, আচ্ছা এখানে কিন্তু মাল্টিপ্লিকেশনটা করতেছে তুমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ওকে। এখানে মাল্টিপ্লিকেশনটা কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে। তো প্রথম রো, সরি, প্রথম ভেক্টর পরের ভেক্টর কিন্তু ম্যাটার করে। তোমার এখানে তুমি লিখতে হবে কিন্তু ইনভার্স পি ইনটু ইউ, ওকে। আচ্ছা, ইনভার্স পি ইনটু ইউ না লিখে যদি তুমি ইউ ইনটু ইনভার্স পি লেখো, তাহলে কিন্তু আনসার আসবে না, কারণ ইউ ম্যাট্রিক্সটা হচ্ছে কি একটা 3/1 ম্যাট্রিক্স, এবং তোমার এই কোএফিশিয়েন্টের ম্যাট্রিক্সটা কিন্তু একটা 3/3 ম্যাট্রিক্স, ওকে। তাহলে আমি যদি ইউ ইনভার্স পি লিখি, আমার কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলাম হয়ে যায় 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো হয়ে যায় 3, সেম না, তখন কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে না। আমার এখানে মাল্টিপ্লিকেশনটা কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেহেতু দেখো এখানে স্টেরিক সাইন দেয়া, ওকে। তুমি যদি ইনভার্স পি ইনটু ইউ লেখো, তখন তুমি এক্স এর ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। এক্স এর ম্যাট্রিক্সটা আসলে কি, এক্স ওয়াই জেড, এই তিনটা দিয়ে। তাহলে তোমার প্রথম রো এর ভ্যালুটা আসলে হচ্ছে এক্স এর ভ্যালু, দ্বিতীয় রো এর ভ্যালুটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এবং তৃতীয় রো এর ভ্যালুটা হচ্ছে জেড এর ভ্যালু, ওকে। এক্স ওয়াই জেড। এভাবে তোমরা কোনো সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাটল্যাবে এভাবে সলভ করতে পারো, ওকে। এখানে মনে করো একটা লোড 3 কিলো নিউটন আছে, ঠিক আছে। এই ট্রাসটার নাম হচ্ছে এ বি পি ট্রাস। এই ট্রাস একটা পিন কানেক্টেড ট্রাস, মানে হচ্ছে প্রত্যেকটা জয়েন্ট পিন কানেক্টেড, এবং ট্রাসটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড ট্রাস, ওকে। এক পাশে হিঞ্জ আর এক পাশে রোলার। আচ্ছা, তোমরা তো এখনো কোর স্টার্ট করো নাই। হিঞ্জের হচ্ছে হলো তোমার তাও একটু হালকা পাতলা ধারণা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে দেওয়া হয়েছিল এই সাপোর্ট গুলার। এটা হচ্ছে হিঞ্জের হচ্ছে সিম্বল, হিঞ্জ সাপোর্ট, আর এটা হচ্ছে রোলার সাপোর্ট। তো এক পাশে হিঞ্জ এক পাশে রোলার থাকলে আমরা বলি সিম্পলি সাপোর্টেড। তো এই ট্রাসের মনে করো তোমরা হয়তো এরকম করছো যে এরকম একটা মেম্বারে দাগ দিয়ে বলছো যে হচ্ছে এই মেম্বারের মেম্বার ফোর্স কত বের করো। তো তখন কি করছিলা, যে সেকশন মেথড এবং হচ্ছে জয়েন্ট মেথড ব্যবহার করে হচ্ছে তোমরা এই ট্রাসগুলা সলভ করতে, যে তোমরা হচ্ছে হয় হচ্ছে এই বরাবর একটা সেকশন কাটটা, যখনই সেকশন কাটটা তখন তোমার এই মেম্বার, তুমি যদি এই এতটুকু লেফট সাইডের সেকশন নিয়ে কাজ করো, তখন কি এখানে একটা মেম্বার ফোর্স ডেভেলপ করতেছে, এখানে একটা মেম্বার ফোর্স ডেভেলপ করতেছে। তুমি হয়তোবা এই মেম্বার ফোর্সটার নাম দিছো এফ এ বি, ওকে, মানে হচ্ছে এ থেকে বি এই নাম দিয়ে, আর হচ্ছে এই মেম্বার ফোর্সটার নাম দিছো হচ্ছে এফ এসি। যখন তুমি হচ্ছে মেম্বারটা কাটতেছো, তখন এক সাইডে যেই ডিরেকশনে যে ফোর্সটা ডেভেলপ করতেছে, ঠিক অপোজিট সাইডেও কিন্তু তোমার সেম ফোর্সটা ডেভেলপ করবে। এভাবে করে হচ্ছে তোমরা পরে হচ্ছে সেকশন মেথড অথবা জয়েন্ট মেথড ব্যবহার করে হচ্ছে এই মেম্বারগুলোর মেম্বার ফোর্স বের করতে। খেয়াল আছে? এভাবে করছিল না? এরকম করে কি আমরা পরে হচ্ছে কি করতাম, যে সামেশন অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ ওয়াই ইকুয়াল টু 0 করে এরকম প্রত্যেকটা ভাগের হচ্ছে হলো তোমার হচ্ছে এক একটা ইকুয়েশন ডেভেলপ করে পরে সলভ করে ফাইনালি এই বিভিন্ন মেম্বারের মেম্বার ফোর্স এফ এ বি এফ তারপর হচ্ছে বিসি এফ এসি এই মেম্বারগুলোর মেম্বার ফোর্স বের করতাম। আমাদের আনসারটা হয় পজিটিভ আসতো বা নেগেটিভ আসতো। যদি আনসারটা নেগেটিভ আসতো তখন আমরা বলতাম যে সেই মেম্বারটা কম্প্রেশনে আছে, আর যদি আনসারটা পজিটিভ আসতো তখন বলতাম যে মেম্বারটা টেনশনে আছে। তো এক্স্যাক্টলি সেম এই টাইপের প্রবলেম কিভাবে ম্যাটল্যাবে সলভ করা যায় সেরকম একটা সলভ এখানে দিয়ে দেওয়া আছে, যেখানে দেখো এখানে একটা তিনটা হচ্ছে মেম্বার আছে। এটা মানে একবারেই হচ্ছে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম একেই করে দিছে, যে এই আমি একটু আগে যে ছবিটা আঁকছি এক্স্যাক্টলি সেম ছবি। এই ছবিতে তোমার এ এবং বি হচ্ছে দুইটা সাপোর্ট, এ তে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, বি তে রোলার সাপোর্ট, তারপর হচ্ছে আচ্ছা এক্সটার্নাল ফোর্স দেয়া আছে। এই যে সি পয়েন্টে তোমার হচ্ছে এই ডিরেকশন হচ্ছে 35 কিলো নিউটন একটা লোড কাজ করতেছে। আচ্ছা,
তারপর হচ্ছে ডাইমেনশন দিয়ে দেওয়া আছে যে হচ্ছে তোমার এই ডাইমেনশনটা 4 মিটার, এখান থেকে তোমার এ থেকে সি পর্যন্ত ডাইমেনশনটা 4 মিটার, সি থেকে বি পর্যন্ত হরিজন্টাল ডাইমেনশনটা হচ্ছে 3 মিটার। ওকে, হয়তো যদি তোমাদের এরকম টাইপের কোনো প্রবলেম দেওয়া থাকে, এখানে যেরকম সুন্দরভাবে হচ্ছে সবকিছু ভাগ করে দিছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে দিছে, তোমাদের ওরকম দেওয়া থাকবে না। তোমাদের এরকম একটা ট্রাস দিয়ে দেওয়া থাকবে, ট্রাস দিয়ে তারপর হচ্ছে তোমাদের এরকম এক্সটার্নাল ফোর্স দিয়ে দেওয়া থাকবে, তারপরে নেসেসারি ডেটা দিয়ে দেওয়া থাকবে ডাইমেনশনে, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, তো এরকম টাইপের একটা কমপ্লিট ফিগার থাকবে, তোমাদের নিজেদের মতো করে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিতে হবে। যেমন মনে করো এই যে এই লোডের হিঞ্জের ক্ষেত্রে আমরা কি জানি, দুইটা সাপোর্ট আসে, একটা হরিজন্টাল রিঅ্যাকশন আসে, একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসে। তাই দেখো এখানে হিঞ্জে দুইটা রিঅ্যাকশন F1 এবং F2 দিছে, এটা ডিরেকশন যে কোনো দিকে দিতে পারো, ওই তোমার পজিটিভ না নেগেটিভ তার বেসিসে তুমি বুঝবা যে আসলে তোমার ডিরেকশন ধরাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। যদি তোমার F1 F2 এর ভ্যালু পজিটিভ আসে, এর মানে তুমি যেই ডিরেকশনে রিঅ্যাকশন গুলা কাজ করবে ধরে নিছো, ওকে। আর যদি নেগেটিভ আসে তাহলে আসলে তারা তোমার অ্যাজিউম করা ডিরেকশনের অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। আচ্ছা, আর রোলার সাপোর্টের ক্ষেত্রে শুধুমাত্র একটা আননোন রিঅ্যাকশন থাকে ভার্টিক্যাল সাপোর্টের ভার্টিক্যাল ডিরেকশনে, সো এটা হচ্ছে F3। তাহলে এই ট্রাসের মধ্যে তিনটা আননোন রিঅ্যাকশন আছে, F1 F2 F3। আচ্ছা, আর আমি যখন এই মেম্বারগুলোকে কাটলাম, প্রত্যেকটা মেম্বার কাটার পরে দেখো এই ডিরেকশনে যেই পরিমাণ ফোর্স ডেভেলপ করবে তার অপোজিট ডিরেকশন থেকে কিন্তু সেম পরিমাণ ফোর্স ডেভেলপ করবে, যাতে আবার তুমি হচ্ছে মেম্বারটাকে জোড়া লাগাই দিলে মাঝে আর কোনো ফোর্স না থাকে। ওকে, এটা তো আসলে ইন্টারনাল ফোর্স, মেম্বার ফোর্সটা যেটা তুমি হচ্ছে যখন একটা মেম্বার কাটতেছো তার কারণে সে ডেভেলপ করতেছে। এটা হচ্ছে কি এক্সটার্নাল ফোর্স, যেটা তুমি আলাদাভাবে এক্সটার্নালে অ্যাপ্লাই করতেছো, 35 কিলো নিউটন। আর এই যে F5 F6 F4 এগুলা কিন্তু ইন্টারনাল মেম্বার ফোর্স, তুমি যখন মেম্বারটা কাটতেছো তখন ডেভেলপ করতেছে। তো এক সাইডের ফ্রি বডিতে ঠিক যেই ডিরেকশনে যে ফোর্সটা ডেভেলপ করতেছে, অপোজিট ফ্রি বডিতে তার ঠিক অপোজিট সাইডে সেম পরিমাণ ফোর্স ডেভেলপ করতেছে। এর মানে হচ্ছে যদি এখানে তোমার 5 কিলো নিউটন ফোর্স এই ডিরেকশনে কাজ করে, এখানেও 5 কিলো নিউটন ফোর্স তার অপোজিট ডিরেকশনে কাজ করবে, তাহলে যোগ করে দিলে কি হবে, 5 - 5 0 হয়ে যাবে, ইন্টারনাল ফোর্স আর থাকতেছে। আচ্ছা, তো এভাবে করে প্রত্যেকটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছে। দেখো এই ডিরেকশনে যেটা F5 F6 এই ডিরেকশনে যেটা কাজ করতেছে, এই ডিরেকশনে কি তার একই পরিমাণ ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, সেম গোজ ফর F4। এভাবে করে দেখো এখানে টোটাল 6টা আননোন আছে, 3টা আননোন রিঅ্যাকশন এবং 3টা হচ্ছে মেম্বার ফোর্স। আচ্ছা, তো এখন আমি যদি এইটা ম্যাটল্যাবে সলভ করতে চাই, আমি যদি প্রথমে এই জয়েন্টের জন্য হচ্ছে সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ইকুয়াল টু 0 ইউজ করি, সেক্ষেত্রে আমি এরকম দুইটা ইকুয়েশন পাবো। একইভাবে জয়েন্ট বি এবং জয়েন্ট সি এর জন্য সামেশন অফ এক্স ইকুয়াল টু 0 সামেশন অফ ওয়াই ইকুয়াল টু 0 ব্যবহার করলে আমি এই দুইটা ইকুয়েশন পাবো। আমার আননোন আছে 6টা, দেখো এখানে 6টা ইকুয়েশন আছে। আমাদের কি লিনিয়ার সেট অফ ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের সবসময় এটা মনে রাখা লাগবে, এবং আমরা জানি যে হচ্ছে কি যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন, দেন উই ক্যান সলভ ইট। যদি কম বেশি হয় তখন আমরা কি সলভ করতে পারবো না। আচ্ছা, তো 6টা ইকুয়েশন আছে। দেখো এই 6টা ইকুয়েশনকে এভাবে লেখা যায় কিনা। এখানে ওরা বেসিক্যালি কি করছে, দেখো প্রথম ইকুয়েশনটার কথা যদি বলি, F1 F4 F5 আছে, আর কোনো আননোন নাই। তাহলে আমি প্রথম ইকুয়েশনেরটাকে কি লিখতে পারি না, F1 প্লাস F2 ইন্টু 0 প্লাস F3 ইন্টু 0 প্লাস F4 প্লাস F5 cos 45 প্লাস F6 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। মানে হচ্ছে যে জিনিসগুলো নাই সেগুলোর সাথে 0 কোফিশিয়েন্ট আকারে আছে, চিন্তা করে নিলে তো প্রবলেম নাই। এভাবে করে 6টাই কোফিশিয়েন্ট, 6টা ভেরিয়েবল লিখছে, F1 F2 F3 F4 F5 X6 ইকুয়াল টু 0। এভাবে করে মানে 6টা ভেরিয়েবলই নিয়ে আসছে আর কি 6টা ইকুয়েশনের মধ্যে। তো এখানে আসলে এই যে 6টা লিনিয়ার ইকুয়েশন তৈরি করলো, এটা হচ্ছে একটু আগে আমরা যে 3টা লিনিয়ার ইকুয়েশন সলভ করে আসলাম, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা করছি। ওকে, যে আমার ওই যে একটু আগে যেটা আমরা এখানে সলভ করে আসছি, এক্স্যাক্টলি সেম কাজটা করা হয়েছে। এখানে দেখো 3টা ইকুয়েশনের মধ্যে 3টা ভেরিয়েবলের কোনো না কোনো কোফিশিয়েন্ট ছিল, আর আমরা যে এই প্রবলেম থেকে ডেভেলপ করলাম সেখানে সবগুলোতে সব ভেরিয়েবল ছিল না। সব ভেরিয়েবল না থাকার মানে কি, ওগুলোর আসলে কোফিশিয়েন্ট সাথে 0 চিন্তা করে নিতে পারো। ওভাবে করে তোমার এই 6টা লিনিয়ার ইকুয়েশন ডেভেলপ করছে। তারপর আমরা যেরকম এখানে এই 3টা লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখছি, যে প্রথম ম্যাট্রিক্সটা কোফিশিয়েন্টের ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার কনস্ট্যান্টের ভেরিয়েবলের ম্যাট্রিক্স, ইকুয়াল টু রাইট সাইডের ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি কি কনস্ট্যান্টের ম্যাট্রিক্স। এখানে সেম একইভাবে
আননোন কি F1 থেকে F6। তাহলে দেখো প্রথম যে ম্যাট্রিক্সটা সে তৈরি করছে যে F1 এর সাথে কি 1 গুণাকারে আছে, তাহলে কি হচ্ছে আমার প্রথম এই কোএফিসিয়েন্টটা আসতেছে 1, বাকি সবগুলা 0। F2 এর ক্ষেত্রে দেখো প্রথমটা 0, পরেরটাতে F2 আছে, মানে কি F2 ইনটু 1, তাহলে কোএফিসিয়েন্ট আসতেছে 1, বাকি সবগুলা ভ্যালু 0। এরকম করে করে সবগুলা কমপ্লিট করছে। দেখো এখানে F5 এর ক্ষেত্রে এই প্রথম দুইটাতে কোএফিসিয়েন্ট কি cos 45, তারপরটাতে sin 45 লিখলো, পরের দুইটা 0, পরেরটা কি মাইনাস cos 45 মাইনাস sin 45। ওকে, কেয়ারফুল, মাইনাস আছে। তো এভাবে করে এই 6টা লিনিয়ার ইকুয়েশনকে প্রথমে একটা কোফিসিয়েন্টের ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে সেই ভেরিয়েবলের ম্যাট্রিক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের কনস্ট্যান্টের ম্যাট্রিক্স, সেম একই ফরম্যাটে লিখছে। ওকে, একটু আগে যেটা দেখাইছি সেম একই ফরম্যাটে লিখছে। তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সটার নাম দেই কে, ফোর্সের ম্যাট্রিক্সটার নাম মানে ভেরিয়েবল ম্যাট্রিক্সটার নাম যদি এফ দেই এবং কনস্ট্যান্টের ম্যাট্রিক্সটার নাম যদি সি দেই, তাহলে একই রকম হলো। একটু আগে যেটা আমরা এই প্রবলেমের ক্ষেত্রে পি এক্স ইকুয়াল টু ইউ লিখছি অ্যাজিউম করে নিয়ে, এখানেও কি কে এফ ইকুয়াল টু সি পেলাম। আমার টার্গেট কি ফোর্সের ভ্যালুগুলো বের করা। এখানে কি বলছে ফাইন্ড অল মেম্বার ফোর্স অফ দ্য ট্রাস, দ্যাট মিনস দে ওয়ান্ট আস টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ F1 টু F6। আচ্ছা, তাহলে আমরা যদি এফ ম্যাট্রিক্সটা বের করতে পারি তাহলে কিন্তু আমি প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু পেয়ে যাব বা প্রত্যেকটা ফোর্সের ভ্যালু পাবো। তাহলে আমি কি করব, কে এফ ম্যাট্রিক্স ইকুয়াল টু আসতেছে কি সি ম্যাট্রিক্স ডিভাইডেড বাই কে ম্যাট্রিক্স। তো কে ম্যাট্রিক্সটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু 1/k কে আমরা লিখতে পারি কি কে ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এখন যদি আমি তোমার ইনভার্স কে ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমি এফ ম্যাট্রিক্স পেয়ে যাব। এফ ম্যাট্রিক্সটা কি একটা 6/1 ম্যাট্রিক্স। তাহলে আমি যখন এফ ম্যাট্রিক্সটা পেয়ে যাব, প্রথম রো এর ভ্যালুটা হবে F1 এর ভ্যালু, দ্বিতীয় রো এর ভ্যালু হবে F2 এর ভ্যালু, এভাবে করে সর্বশেষ রো এর ভ্যালুটা হবে F6 এর ভ্যালু। আচ্ছা, তো এই জিনিসটাকেই তুমি কিভাবে ম্যাটল্যাবে লিখবা, সেই কমান্ডটা হচ্ছে এই কমান্ড। ওকে, এই কমান্ডটা ব্যবহার করে তোমাকে ম্যাটল্যাবে লিখতে হবে। আমরা কি দেখছিলাম যে হচ্ছে একটা ম্যাট্রিক্স সামথিং একটা অর্ডারের ছিল, তারপর আমরা সেই ম্যাট্রিক্সের অর্ডারটাকে বাড়াইতে পারছিলাম কিভাবে, আমরা একটা কি ইন্ডেক্সিং না করে আমরা ইন্ডেক্স ইকুয়াল টু সামথিং অ্যাসাইন করছিলাম, ঠিক না? আমরা একটা ম্যাট্রিক্সের অর্ডার বাড়ানো কমানো বা চেঞ্জ করা, কমাই তো না, আমরা অ্যাকচুয়ালি কি কোনো একটা ম্যাট্রিক্স থেকে যদি ম্যাট্রিক্সের অর্ডারটাকে বাড়াইতে চাই বা কোনো একটা এলিমেন্টের ভ্যালু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করছিলাম, ওই এলিমেন্টটাকে কল করে ইকুয়াল টু সামথিং অ্যাসাইন করে দিছিলাম। তো এখানে সেম একই কাজটা করছে, যে ওরা প্রথমে একটা K06 দিয়ে একটা 6/6 অর্ডারের জিরোস ম্যাট্রিক্স তৈরি করছে, যেখানে প্রত্যেকটা এলিমেন্টই জিরো। আরেকটা ম্যাট্রিক্স তৈরি করছে যে ম্যাট্রিক্সের তোমার যে ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সি ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সটা। ওকে, এই ম্যাট্রিক্সটা কি একটা 6/1 অর্ডারের ম্যাট্রিক্স। এখানে আরেকটা ম্যাট্রিক্স কল করছে 06/1 এর অর্ডারের ম্যাট্রিক্স। তারপরে দেখো তোমার সি ম্যাট্রিক্সের জাস্ট এই এলিমেন্টটা কি 5,1 এলিমেন্ট, মানে পঞ্চম রো আর হচ্ছে ফার্স্ট কলাম, একটাই কলাম। তাহলে 5,1 এর ভ্যালুটা এখানে সে 35 হচ্ছে অ্যাসাইন করছে। তাহলে দেখো সি এর কাজ হয়ে গেছে। একইভাবে কে এর ক্ষেত্রে দেখো, কে এর ক্ষেত্রে K11 এর ভ্যালু 1, K22 এর ভ্যালু 1, কে কত 4 নাম্বার রো না এটা 4, 3 এর ভ্যালু 1, এভাবে করে ভ্যালুগুলো অ্যাসাইন করছে। ওই ভ্যালুগুলো অ্যাসাইন যে করছে যে তার কমান্ডটা এটা। এবং আমরা এখানে কিন্তু ভ্যালুগুলো কি ডিগ্রিতে, এবং ডিগ্রিতে হলে আমরা কি বলছি, আমরা সাইন ডি কস ডি এভাবে ইউজ করব। তাই দেখো এখানে কমান্ডগুলোতে কিন্তু কস ডি সাইন ডি ইউজ করা। তুমি যদি কস আর সাইন ইউজ করো তখন কিন্তু রেডিয়ানের ভ্যালুটা নিয়ে ফেলবে, যে সাইন 45 ডিগ্রি মানে সাইন 45 ডিগ্রি না, কিন্তু 45 রেডিয়ানে হয়ে যাবে। তো এটা কেয়ারফুল থাকবা। এভাবে করে কে যেই জায়গায় যেই ভ্যালু আছে সবগুলো এলিমেন্টে দেখো এরকম ইন্ডেক্সিং ইকুয়াল টু ওই ভ্যালুটা অ্যাসাইন করে দিছে। যখন তোমার কে এবং সি এই দুইটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে, লিখে ফেলছো, তখন তারা কি করছে, তুমি কিন্তু এই লেখাগুলাকে একবারে লিখতে পারতে। এভাবে যে প্রত্যেকটা একটা করে ইন্ডিভিজুয়াল হচ্ছিল কমান্ড দিচ্ছে, চাইলে কিন্তু একবারেও লেখা যায়। এটা প্র্যাকটিস করবে একবারে কিভাবে লেখা যায় কিনা আদৌ। আচ্ছা, তো তাহলে ইনভার্স কে ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্সটা যখন তুমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছো, দেন ইউ উইল গেট দ্য ম্যাট্রিক্স এফ ম্যাট্রিক্স। So you will get the value of f1 equal to 35, f2 equal to 19, তারপর ছিল তোমার f f3 equal to -19 সামথিং। আচ্ছা,
এখানে দেখো কি একটা কথা বলছে যে ইউ মে ওয়ান্ট টু চেক দ্য কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স ইফ ইট আর এন্টার্ড কারেক্টলি। তুমি ম্যাট্রিক্সটা আসলে কারেক্টলি এন্টার হয়েছে কি হয় নাই সেই জিনিসটাও কিন্তু তুমি চেক করতে পারবা ফরম্যাট ব্যাংক এই কমান্ডটা দিয়ে। আচ্ছা, এটা অন্য কোনো ভাবে করা যায় কিনা একটু দেখি। যদি কে ইকুয়াল টু 0 6, আমি একটা 6 অর্ডারের হচ্ছে 0 ম্যাট্রিক্স করলাম। আচ্ছা, কে জিরোস ম্যাট্রিক্সটা তৈরি করার পরে আমি হচ্ছে এখানে যে ক্লিক করছি, একটু টাইম নিছে, বাট এই জিনিসটা ক্লিক করার পরে তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে এডিটর ওপেন হয়ে গেছে। তুমি এখন যে চাইলে এখান থেকে ডিরেক্টলি হচ্ছে ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিতে পারো। তাহলে দেখো তোমার এত কমেন্টের কাহিনী না করে তুমি ডিরেক্ট যে জায়গায় যত ভ্যালু ইনপুট করা লাগবে সেই ভ্যালুটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমি একটু যদি দেখি, আমি কি এটাকে এক্সিকিউট করে দেখি, এই দেখো চেঞ্জটা আসছে, দেখছো আমি 1 1 এ চেঞ্জ করছি, চেঞ্জটা আসছে। সুতরাং তুমি এভাবে প্রত্যেকটা ধরে ধরে কমান্ড করার থেকে, মানে এই প্রত্যেকটা এলিমেন্ট এটার ভ্যালু এত এত হবে হওয়ার থেকে তুমি ডিরেক্টলি ওই কে জিরোস ম্যাট্রিক্সটা এই যে এটা জাস্ট ক্রিয়েট করে নিয়ে তুমি যদি ওইটাতে ক্লিক করো ওয়ার্ক স্পেস থেকে, তুমি ডিরেক্টলি ওইখানে যেই হচ্ছে ওই চেঞ্জ করতে পারবা। এক্সেল এর মতো একটা ফরম্যাট আসতেছে যে যে জায়গাতে ভ্যালু আসবে, বাকি তো যা আছে 0 0, আর যে যে জায়গাগুলোতে ভ্যালু আছে সেই জায়গাগুলোতে ভ্যালু বসাই দিলে ফাইনালি তোমার কে ম্যাট্রিক্সটা তৈরি হয়ে যাবে, এবং এটা করতে খুব কম টাইম লাগবে তখন।